লেনিনের একটা কথা ছিল যে there are decades when nothing happens, then there are days when decades happen. কখনো কখনো কয়েক দশকে কিচ্ছু হয় না, আবার কখনো কখনো কয়েক দিনে কয়েক দশক ঘটে যায়। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি হয়ে জন্মানোর একটা সুবিধা আছে, মানে আমাদের পক্ষে তো ওই লেভেলে ধান্দাবাজি করা সম্ভব না যে মঞ্চে আমার ডান দিকে থাকবে বিজেপির তথাগত রায় রাজনাথ সিং আর বাঁ দিকে থাকবে নকশাল পূর্ণেন্দু বসু আর দোলা সেন আর এইসব। আমরা চাই বিধানসভায় আইন পাশ হোক, সমকাজে সমবেতনের নীতিকে বাংলায় আইনকে লাগু করা হোক। সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছেন আমাদের দেশে। সুপ্রিম কোর্টের রায় রাম মন্দির হয়ে গেল, সব হয়ে গেল, কিন্তু এই আইনটা হলো না। বিজেপির তো একটা ভোট পার্সেন্টেজ ওরা তৈরি করেছে, সেটা 37-40% কাছাকাছি ঘোরাফেরা করছে, এবং তৃণমূলের একটা এক্স্যাক্ট 45 আশপাশের ভোট রয়েছে। এটা কি প্র্যাকটিক্যালি অদূর ভবিষ্যৎ বা সুদূর ভবিষ্যতে আগামী ধরো 5-7-8 বছরের মধ্যে সম্ভব যে এই একটা ফিক্সড ভোট পার্সেন্টেজকে ঘুরিয়ে 1 সেকেন্ড বামপন্থীদের দিকে দেখো তো, আমি লেনিনের একটা কথা তোমায় কোট করছি, এটাকে তুমি মানে তুমি যদি অল্প বিস্তরও মানে কাছ থেকে দূর থেকে আমাকে দেখে থাকো, বা যারা দেখেছেন তারা মোটামুটি জানেন যে আমার কথায় কথায় কোটেশন দেওয়ার অভ্যেস কোনো কালেই ছিল না। তার একটা বড় কারণ আমি খুব একটা কোটেশন জানিও না, যাই হোক। কিন্তু লেনিনের একটা লাইন আমার খুব প্রিয় রাজনীতিতে, এবং আমি সত্যি সত্যি আমার ছাত্র রাজনীতি করার সময় থেকে দেখে এসেছি যে লাইনটা খুব সঠিক। মানে আমি খুব অব্যর্থ, মানে আমি আমার জীবনে এত অব্যর্থ কথা খুব কম দেখেছি। লেনিনের একটা কথা ছিল যে there are decades when nothing happens, then there are days when decades happen. কখনো কখনো কয়েক দশকে কিচ্ছু হয় না, আবার কখনো কখনো কয়েক দিনে কয়েক দশক ঘটে যায়। এরকম যে কত উদাহরণ তোমাকে দিতে পারি। সাম্প্রতিক পশ্চিমবাংলাই ধরো না, 2006 বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে কেউ ভেবেছিল যে 2008 পঞ্চায়েত ভোটে খেলা ঘুরে যাবে? এরকম যে কত উদাহরণ। আর তুমি আমায় বলো তো অরিজিৎ, বুকে হাত রেখে, ভারতে যেদিন রাম মন্দির উদ্বোধনটা হচ্ছে গত বছর জানুয়ারি মাসের 24 না 23, কবেটা জানি, 24শে জানুয়ারি খুব সম্ভবত, সেই দিন তোমার এই শ্রীরামপুরের যে চেহারা ছিল, তুমি সত্যিই ভেবেছিলে যে তার 3 মাস পরে ভোট হবে এবং বিজেপির আসন 302 থেকে 239 হয়ে যাবে? সত্যি আমাদের চারপাশে আমরা যে চেহারা দেখেছিলাম, বা অযোধ্যাতে হেরে যাবে। আমি বলছি কোভিডের লকডাউনের সময় যেদিনে মোদি বলেছিলেন থালা বাসন বাজাও, সেদিন দুপুরবেলা যেভাবে থালা বাসন বাজতে দেখেছিলাম আমাদের চারপাশে, সত্যি ভেবেছিল 2021 বিধানসভায় বিজেপি এইভাবে গোহারা হারবে? সুতরাং আমি বলছি যে এইটা না অসম্ভব তো নয়, তুমি ছেড়েই দাও, এটা যে কত সম্ভব তার মানে মানে ভুরি ভুরি উদাহরণ ভারতের রাজনীতিতে রয়েছে, ভুরি ভুরি উদাহরণ। আম আদমি পার্টি বলে কোনো দল ছিল না, দলটা তৈরি হলো প্রথম ইলেকশনে দিল্লিতে, কার্যত সরকার মানে কংগ্রেসের সমর্থন নিয়ে ভাঙালো। মানে তারা তো বুঝতে পারলো যে আমাদের আজকে যদি আবার ভোট হয় এবার আমরা অ্যাবসলিউট মেজরিটি পাবো। তৈরি হওয়া সরকারকে ছেড়ে দিয়ে তারা এসে মেজরিটি মানে কি 70টার মধ্যে 67টা সিট জিতে সরকার তৈরি করলো। সুতরাং অসংখ্য উদাহরণ রয়েছে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, যখন 2006 থেকে ধরো 2008 যে ভোট শিফট হচ্ছে, মাঝারে নন্দীগ্রাম হয়েছে বা সিঙ্গুর হয়েছে, বা ওখানে বিরোধী ভোটের কনসেন্ট্রেশনটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক ছিল। আমি যদি 2009-এর ভোটটা, যেটা মূলত তৃণমূল আসছে এই খবরটা মানে মানুষের মনে ঢুকতে আরম্ভ করলো, 2009টাও দেখি, 2009 কিন্তু জোট হয়েছিল এবং 11তেও জোট হয়েছিল। তাহলে অপোজিশন ভোটের একটা কনসেন্ট্রেশন ছিল, ওটা সিপিএম বিরোধী, মানে আমি ইদার কংগ্রেস আর তৃণমূলকে দেবো। এইখানে তো একটা সাধারণ মানুষের কাছে আমার তৃণমূলকে পছন্দ নয়, তারপর একটা বড় কনফিউশন যে আমার তাহলে কাকে পছন্দ। এটা তুমি একদম সত্যি কথা বলেছো, এটা আমি একদম অস্বীকার করবো না। আবার এর কথাগুলো উল্টো দিকও আছে। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি হয়ে জন্মানোর একটা সুবিধা আছে, মানে আমাদের পক্ষে তো ওই লেভেলে ধান্দাবাজি করা সম্ভব না যে মঞ্চে আমার ডান দিকে থাকবে বিজেপির তথাগত রায় রাজনাথ সিং আর বাঁ দিকে থাকবে নকশাল পূর্ণেন্দু বসু আর তার ওই কী বলে দোলা সেন আর এইসব, হ্যাঁ, আর মাথার পেছনে দাঁড়িয়ে থাকবে প্রিয়রঞ্জন দাসমুন্সী। মানে এই যে একটা মানে মানে কি বলবো, মানে মানে আমি সর্বঘটে কাঠালি কলা হয়ে বসে আছি মাঝখানে, এই ধান্দাবাজি তো আমাদের পক্ষে করা সম্ভব না যে বিজেপি, কংগ্রেস, নকশাল, হ্যাঁ, সবাইকে মাওবাদী সবাইকে নিয়ে একসাথে একটা ফ্রন্ট বানিয়ে ফেললাম। তো সেইটা আমাদের ক্ষেত্রে হবে না, নাহলে সেই সুযোগ কিন্তু আজকে আমাদেরও ছিল না এমন নয়। সিপিএম এর কাছে কোনটা ইম্পর্টেন্ট, এথিক্স বেশি নাকি পলিটিক্যাল সিট বা পলিটিক্যাল প্রেজেন্স?
এথিক্স আর পলিটিক্সকে যে আলাদা করবে তার কাছে এটা একটা প্রশ্ন হতে পারে। আমাদের কাছে তো দুটো আলাদা নয়। আমরা তো এথিক্সের জন্যই পলিটিক্স করি, আমরা তো নট দি আদার ওয়ে রাউন্ড। আমাদের পলিটিক্যাল প্রয়োজনে এথিক্স তৈরি হয়নি। শুধু এই কারণেই তো বলছি মমতা ব্যানার্জি হয়ে জন্মানোর সুবিধা পাইনি এবং পুনর্জন্মে বিশ্বাস করি না, কিন্তু যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে, আগামী 7 জন্মে যেন মমতা ব্যানার্জি হয়ে জন্মাতে না হয়, সেই তুমি কারণেই তো পজিটিভ মনে করি। সেন্সের পলিটিক্সের কথা বলছিলে, যেখানে পজিটিভ কিছু বার্তা থাকবে, গঠনমূলক বার্তা থাকবে। পশ্চিমবঙ্গ নিয়ে বামপন্থীদের গঠনমূলক কি কি ভাবনা চিন্তা আছে, কি কি প্রজেকশন নিয়ে তোমরা 26-এ আসতে চাও? আমরা চাই বাংলায় সমকাজে সমবেতনের নীতি হোক। ইন দ্য সেন্স কন্ট্রাকচুয়াল চাকরিগুলোকে পার্মানেন্ট করতে হবে পশ্চিমবাংলায়, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে। তার আইন হোক বিধানসভায়। তুমি এখন দেখবে যত দিন যাচ্ছে পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি আর থাকছে না, কার্যত হারিয়ে গেছে কনসেপ্টটা। মানে এখন কি সরকারি কি বেসরকারি ক্ষেত্রে, এখন ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মাস্টার ডিগ্রি করছে, গ্র্যাজুয়েশন করছে, করে একটা 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকার কাজ। সে আজকে কাজ আছে তো কালকে কাজ নেই, কোনো নিরাপত্তা নেই, কোনো স্থায়িত্ব নেই। শরীর খারাপ হলো, 2 দিন বাড়িতে থাকতে হলো, বেরোতে পারলে না, তৃতীয় দিন গিয়ে শুনবে কাছ থেকে ছাঁটাই হয়ে গেছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। মানে আমি বলে যেতে পারি আমরা চাই বিধানসভায় আইন পাস হোক, সমকাজে সমবেতনের নীতিকে বাংলায় আইনকে লাগু করা হোক। সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিলেন আমাদের দেশে। সুপ্রিম কোর্টের রায় রাম মন্দির হয়ে গেল, সব হয়ে গেল, কিন্তু এই আইনটা হলো না। তো আমরা চাই যে কন্ট্রাকচুয়াল চাকরি সরকারি ক্ষেত্রে তো বটেই এবং বেসরকারি ক্ষেত্রেও আইন করা হবে যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীর চাকরিকে স্থায়ী করতে হবে। এবং সিভিক ভলেন্টিয়ারের কাজও পশ্চিমবাংলায়, এটাকেও আমরা একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই। সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হয়ে যাবে না রাতারাতি, কিন্তু তাদের কাজটাও একটা সরকারি কাজ হিসেবে স্বীকৃতি পাবে এবং সরকারের যা যা বেনিফিট, পেনশন হতে পারে, তার ডিএ হতে পারে, মেডিক্লেম হতে পারে, তার আওতায় সিভিক ভলেন্টিয়ারের কাজও আসবে। আমাদের দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে পশ্চিমবাংলার তোমার প্রাইভেট স্কুলের মাইনে এবং প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসার খরচা, এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে। আমরা সেই আইন আনতে চাই এবং এইটা আমরাই করতে পারি। তার কারণটা হচ্ছে এইটা দেখো কোনোদিন তৃণমূল বা বিজেপি করবে না, কারণ এই প্রাইভেট মালিকদের কাছ থেকে টাকা নিয়ে, ইলেকট্রাল বন্ড নিয়ে, আরও বিভিন্নভাবে ডোনেশন নিয়ে এদের পার্টি চলে। আমি ইলেকট্রাল বন্ড ফান্ড ছেড়ে দিলাম, পাড়ায় একটা তৃণমূলের লোকেরা এই যে বিভিন্ন প্রোগ্রাম করে, এইসব এই পিঠাপুলি উৎসব, ওই উৎসব সেই উৎসব, তুমি দেখবে বিজ্ঞাপনগুলো দেখবে ওই হাসপাতালের, ওই নার্সিংহোমের লাখ লাখ টাকার বিজ্ঞাপন। ভোটের সময় লক্ষ লক্ষ টাকা ডোনেশন নেয় ওদের থেকে, এবং টাকা যা নেয় তো তোলে, এমনি যে টাকা তুলছে তো তুলছেই। সুতরাং তাদের পক্ষে সম্ভব নয় ওই মুনাফায় হাত দেওয়া। কিন্তু আমরা পরিষ্কার বলছি, বেসরকারি স্কুল এবং বেসরকারি হাসপাতালের এই যে গলা কেটে টাকা নেওয়া হয়, এইটাকে বন্ধ করতে হবে। এটা চলতে পারে না এইভাবে। একজন মানুষ সারা জীবন যা কাজ করবেন, যে টাকাটা সাধারণ মধ্যবিত্ত মানুষ ধরো জমাবেন তার ব্যাংকে, যদি বয়সকালে তার ধরো 15 দিন আইসিইউতে থাকতে হোক, 15 দিন আইসিইউতে থেকে আসুন, সারা জীবনের টাকা হাসপাতালে জমা দিয়ে বাড়ি ফিরতে হবে। সেরকম একটা ছেলেকে কি মেয়েকে একটা প্রাইভেট স্কুলে পড়াবেন, একদিকে সরকারি স্কুলগুলোর এই অবস্থা, হ্যাঁ, তার টিচার নেই, জাল টিচার, বছরে 4 মাস স্কুল বন্ধ থাকে। তার মধ্যে প্রাইভেটে যে বাবা মা পড়াবেন ছেলেকে মেয়েকে, একটা ছেলেকে কি মেয়েকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করা মানে হচ্ছে যে বাড়িতে প্রত্যেক রোববার মাংস হতো, তার বাড়িতে এখন মাসে 2 রোববার মাংস হবে। হয়তো প্রত্যেক বছর পূজায় বাইরে বেড়াতে যেতেন, 2 বছরে একবার পূজায় বেড়াতে যেতে পারবেন। মাসের শেষে একটা বিয়ের বাড়ির নেমন্তন্ন আসলো, একটা মধ্যবিত্ত পরিবারকে ভাবতে হয় যে আবার একটা প্রেজেন্ট কিনতে হবে, খরচা থাকে, আমি কিছু একটা বলে দেবো, শরীর খারাপ, কি ছুটি আছে, কি ছেলের পরীক্ষা আছে, যাবো না। আমি বলছি এই এই যে একটা বলগাহীনভাবে এই টাকা নেওয়া, ব্যবসা করা শিক্ষা এবং স্বাস্থ্যের নামে, এইটাকে বন্ধ করার আইন আমরা বাংলায় আনতে চাই। এবং সমস্ত ভ্যাকেন্সি সরকারি ক্ষেত্রে যত শূন্য পদ আছে, এখানে দাঁড়িয়ে বলবো না যে কালকে গভর্নমেন্ট করলে পরশুদিন ভরে যাবে সেগুলো, কারণ না, সত্যি এত একটা ব্যাকলগ তৈরি হয়ে গেছে তৃণমূল আমলে, রাতারাতি ভরা যাবে না। কিন্তু 1 বছরের মধ্যে তার মিউনিসিপ্যালিটি, তার পঞ্চায়েত, কর্পোরেশন, স্বাস্থ্য দপ্তরে, পুলিশে, খাদ্য দপ্তরে, পরিবহন দপ্তরে সহ যত শূন্যপদ রয়েছে সেগুলোতে লোক নিয়োগ করা। এবং একটা মানুষের চাকরি পাওয়া মানে খালি তার এবং তার পরিবারের চাকরি নয়, তার যে পারচেসিং পাওয়ারটা তৈরি হয়, সেখান থেকে সে আবার পাড়ার দোকানে কেনাকাটা করবে, ওলা উবারে যাতায়াত করবে, সব কিছু করবে, তাকে কেন্দ্র করে আরও 5টা লোকের ব্যবসা হয়, তার ইনকাম হয়। সুতরাং এইটা আমরা করতে চাই। এবং তোমাকে বলছি যে ধরো এডুকেশনের ক্ষেত্রে আমরা সিরিয়াস কতগুলো রিফর্ম আনতে চাই। 77 সালের আগে জ্যোতিবাবু, প্রমোদ দাশগুপ্তরা সেই সময় বলেছিলেন, আমাদের ম্যানিফেস্টোয় ছিল যে সরকারে আসলে আমরা ক্লাস 8 পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করব, ফ্রি এডুকেশন। আমাদের দেশ রাজনীতি বলতে বুঝতো যে ভোটের আগে যতটা বলা হবে, ভোটের পরে তার চেয়ে একটু কম করা হবে। বলা হবে অতটা বলেছিলাম, কিন্তু আপাতত এইটুকু পারছি। ভারতের রাজনীতিতে এরকম উদাহরণ তুমি আর দেখাতে পারবে না
যতটা বলা হয়েছে তার থেকে বেশি করা হয়েছে। বলা হয়েছিল আমাদের লক্ষ্য ক্লাস 8 অবধি এডুকেশনকে ফ্রি করা। সরকারে আসার পরে প্রথমে 8 ক্লাস, 1 বছরের মধ্যে ক্লাস 10 পর্যন্ত, তার 1 না 2 বছরের মধ্যে 12 ক্লাস পর্যন্ত এডুকেশন সম্পূর্ণ বিনামূল্যে হয়, বিনা পয়সায় হয় পশ্চিমবাংলায়। এটা আমরা তখন অবধি করে গেছিল আমাদের সরকার। আজকে আমরা বলছি আমরা দায়িত্ব পেলে মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলায় এডুকেশন একেবারে ফ্রি হবে। সরকারি কলেজে, সরকারি ইউনিভার্সিটিতে টিল মাস্টার্স ডিগ্রি, ইয়োর মাস্টার ডিগ্রি 1 পয়সা না দিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করবেন, তারা ডিগ্রি কমপ্লিট করবেন। সুতরাং সেই জায়গা থেকে শিক্ষা এবং স্বাস্থ্য এমন দুটো জিনিস যেখানে অনিয়ন্ত্রিত মুনাফা করা যাবে না পশ্চিমবাংলায়, যদি আমরা দায়িত্বে থাকি। এই সমস্ত মালিকগুলো এই যে স্কুল বানায়, হাসপাতাল বানায়, জমিগুলো সব গভর্নমেন্টের কাছ থেকে 1 টাকা, এই বাইপাসের ধারে তুমি যে কটা হাসপাতাল দেখবে এখন বড় বড়, সব কটা আমাদের গভর্নমেন্টের সময় 1 টাকায় জমি পেয়েছে। এবং তো এই কন্ডিশন ছিল যে হাসপাতালের একটা নির্দিষ্ট সংখ্যক বেড গরিব মানুষের চিকিৎসার জন্য ফ্রি করতে হবে, রাখতে হবে, এবং রাখা থাকতো 2011 সাল পর্যন্ত। প্রতিটা হাসপাতাল এই কন্ডিশনেই তারা জমি পেয়েছে 1 টাকায়। তখন তুমি জমি নেওয়ার সময় বলবে আমি সামাজিক কাজ করতে এসেছি, আমি সোশ্যাল করতে এসেছি, 10 রকমের ট্যাক্স ছাড় পাবে তুমি, স্কুল যদি হয়ে থাকো, 10 রকমের তার বেনিফিট পাবে, 1 টাকায় জমি পাবে। আর তারপরে মাইনে নেওয়ার বেলা তখন তুমি পৃথিবীর উৎকৃষ্টতম বেনিয়াদের মতো আচরণ করবে যে না, এই টাকা দাঁড়িপাল্লায় মেপে টাকা দাও, তবে তোমার ছেলেমেয়ের শিক্ষা হবে, তবে তোমার বাড়ির লোকের চিকিৎসা হবে। এইটা চলতে পারে না। মানে 2011 সাল পর্যন্ত এই সবকটা হাসপাতালে 10% বেড গরিব মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসার জন্য রাখা ছিল। আরটিআইতে এই প্রভিশন রয়েছে প্রত্যেকটা প্রাইভেট স্কুলেও। ভারতের যে আরটিআই, যেটা ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা পাস করিয়েছিলাম, যে প্রতিটা প্রাইভেট স্কুলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সিট রাখতে হবে গরিব পরিবারের ছেলেমেয়েদের জন্য বিনা পয়সার। কেন পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে এই ক্লজ মেনটেন করা হয় না? কেন হবে না এটা? ইনফ্যাক্ট তুমি এক্ষেত্রে দেখবে এই সিটগুলো যেগুলো রাখার কথা, কি বেডগুলো রাখার কথা হাসপাতালে, সেইগুলো এখন রাখা হয় না। তার বদলে ওই এলাকায় তৃণমূলের নেতার বাবার বিয়ের ফাংশন হবে, তখন দেখবে এই হাসপাতালগুলোর এই স্কুলের যে মালিক, তাদের কোম্পানির বড় বড় বিজ্ঞাপন তো সে লাখ লাখ টাকা সে তৃণমূলের নেতার বাবার বিয়েতে তখন চাঁদা বললে চাঁদা, ডোনেশন বললে ডোনেশন, কাটমানি বললে কাটমানি যাবে। সুতরাং এইটা পশ্চিমবাংলায় বরদাস্ত করা হবে না। এবং যে কথা আমরা বলতে চাই তা হচ্ছে এলাকায় যারা এমনকি ব্যবসা করছেন, ধরো কেউ প্রমোটিংয়ের ব্যবসা করছেন, কেউ কন্ট্রাক্টারি করছেন, তাদের সবাইকে বলতে চাই যে সিপিএম আপনার ব্যবসা শত্রু নয়। এমন নয় যে তৃণমূল থাকলে আপনার প্রমোটিং হবে, কি তৃণমূল থাকলে কন্ট্রাক্টারি হবে। আমরা থাকলে হবে, আরও ভালো করে হবে। আপনাকে ইলিগাল বিল্ডিং করতে হবে না, কেননা আজকে আপনাকে একটা বাড়তি ফ্লোর তুলে যে বাড়তি টাকাটা ইনকাম করছেন, আপনাকে ইনকামটা করতে হচ্ছে কারণ আপনাকে স্কোয়ার ফুট মেপে তৃণমূলকে টাকা দিতে হচ্ছে বলে। যদি আপনাকে স্কোয়ার ফুট মেপে সিপিএমের কাউন্সিলরকে আর এমএলএকে টাকা দিতে না হয়, তাহলে তো বেকার আপনাকে এত লুকোচুরি করে ইলিগাল বিল্ডিং তোলার দরকার পড়বে না, বাড়তি একটা ফ্লোরের দরকার পড়বে না। আপনি লিগালি কাজ করবেন, লিগাল বিল্ডিং তুলবেন, স্কোয়ার ফুট মেপে 1 নয়া পয়সা কোনো পার্টি অফিসে আর কোনো নেতার বাড়িতে পৌঁছে দিতে হবে না। আপনি সিভিল কন্ট্রাক্টর কাজ করবেন, আপনাকে 30% 40% টাকা তার জন্য চেয়ারম্যানের জন্য আর ভাইস চেয়ারম্যানের জন্য আর আমাদের কাউন্সিলরদের জন্য রেখে দিতে হবে না। আপনি ভালো মেটেরিয়াল ব্যবহার করে ভালো করে রাস্তার কাজ করবেন, ভালো করে ব্রিজের কাজ করবেন, 3 মাস 4 মাসের মধ্যে সে পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো কাটমানি দিতে হবে না, ভালো করে আপনি ব্যবসা করবেন। সিপিএম আপনার ব্যবসা শত্রু নয়, আরও ভালো করে ব্যবসা করতে পারবেন। এবং যতগুলো সামাজিক সুরক্ষা প্রকল্প চলছে, সেটা ধরো আমাদের সময় থেকে চলে আসা, সে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, SC ST স্কলারশিপ হতে পারে, কি ধরো এই গভর্নমেন্টের আমলে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কি কন্যাশ্রী, কি অন্য কোনো প্রকল্প হতে পারে। প্রতিটা প্রকল্প যেরকম চলছে সেরকম চলবে। একটা প্রকল্পের একটা বরাদ্দ বন্ধ হবে না। যেটা বন্ধ হবে সেটা হচ্ছে একটা প্রকল্প পেতে গেলে যে কাটমানি দিতে হয় লিস্টে নাম তোলার জন্য, কাটমানি বন্ধ হবে। এবং দেখো, সোজা কথা, সোজা ভাষায় বলছি, এই বাংলায় না বার্ধক্য ভাতা বন্ধ হবে, না বিধবা ভাতা বন্ধ হবে, না কন্যাশ্রী আর স্বাস্থ্যসাথী আর সবুজ সাথী বন্ধ হবে, কিন্তু বাংলায় ইমাম ভাতা আর পুজো কমিটির চাঁদা বন্ধ হবে। সোজা বাংলা কথা।